আমি অসংখ্যবার মৃত্যুমুখে পতিত হয়েছি। আমি যখন জঙ্গলে আটকা পড়েছি, প্রায় ২.৫ দিন আমি খেতে পারিনি। খুবই ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়েছি। রাত ৩টার সময় গাড়ি বন্ধ হয়ে গেছে এবং জঙ্গলের ভেতরে আমি হেঁটে, হেঁটে এক আদিবাসীর বাসায় আমি ৩.৫ ঘন্টা হাঁটার পরে আশ্রয় নিয়েছি। আমাকে গরুর কাঁচা মাংস খেয়ে থাকতে হয়েছে। অনেক সময় জঙ্গলের ফল খেয়েছিলাম। যে সমস্ত দেশ ল্যান্ডলক দেশ, সেগুলো সবই কিন্তু আমি সড়ক পথে ভ্রমণ করেছি। উগান্ডা থেকে রুয়ান্ডা যাওয়ার পথে আমি খুবই ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছি। সেখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে বেঁচে গেছি। কিরগিজস্তানে আলারচা মাউন্টেন থেকে আমি পড়ে গিয়ে বুনো গাছের সাথে আমি ঝুলেছিলাম। সেখানে আমার ফেলো ট্রাভেলার তারা আমাকে বাঁচিয়েছে। তো ভেনেজুয়েলা এত বিউটিফুল রিসোর্সফুল একটা কান্ট্রি, কিন্তু এত কঠিন ছিল। এই কঠিনের মাঝেও কিন্তু আমি 17টা শহর আমি ঘুরেছি এবং আমাকে সবাই বলেছে যে আমাকে পুলিশ অ্যাটাক করতে পারে, নানা ধরনের অসুবিধা হতে পারে। সবকিছুর মাঝে মনে হচ্ছে কোনো একটা শ্যাডো কিংবা আল্লাহর অসীম ইচ্ছের কারণে আমি অনেক অংশ আমি ট্রাভেল করতে পেরেছি। পৃথিবীর কোনো দেশে গেলে আমাদের দেশকে ভাবে যে বন্যা কবলিত একটা দেশ এবং অনেক গরিব। আমাদের দেশের মানুষ প্রচুর খুব খাদ্য বিলাসী। এই যে খাবার, এটাও কিন্তু একটা কালচার এন্ড ট্রেডিশন। এটাও কিন্তু যখন যারা আমাদের দেশে এসেছে তারা কিন্তু দেখেছে এবং সেটার কিন্তু প্রশংসা করেছে। লেসোথো ছোট্ট একটা দেশ এবং সেখানে যে খেলার যে একটা উন্মাদনা 2018 সালে, সেটাও আমি দেখেছি। গত বিশ্বকাপ ফুটবলে 2022 সালে আমি যখন কেপ ভার্দে ছিলাম, এমবাপ্পে যখন গোল দিয়েছে তখন সে চিৎকার করে মানুষ উঠেছে। আবার যখন মেসি গোল দিচ্ছে, যখন আর্জেন্টিনা জিতলো, তখন আমি দেখলাম যে রাস্তায় অলিতে গলিতে ঢোল বাদ্য নিয়ে হ্যামেলিয়নের বাঁশিয়ালার মতো শিশু থেকে ছোট বড় সবাই কিন্তু নেমে এসেছে। এবং সেই দলের মধ্যে আমি খুব লাকি ছিলাম যে আমিও তাদের দলের। নারীর বাধাকে অতিক্রম করে অগ্রযাত্রায় যে ভূমিকা রাখা বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে, সেটা আমি করতে পেরেছি 184 দেশ পর্যন্ত। আমি বাংলাদেশি একজন মানুষ, আমি লাল সবুজের পতাকা ওই দেশের সুন্দর করে স্থানে আমি সেটা তুলে ধরছি। তো এটা একটা ব্রিজ, একটা কান্ট্রির সাথে আর একটা ব্রিজ। ওই দেশের সুন্দর একটা স্থান এবং লাল সবুজের পতাকা। আমার ভ্রমণটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রাম, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পৃথিবীর বুকে উঁচু করে ধরার যে সংগ্রাম, সেটা গত 25 বছর ধরে চলছে। আপনাকে স্বাগতম সময়ের আলোর এই অনুষ্ঠানে। ভ্রমণের অভিজ্ঞতাপূর্ণ একটা যে জীবন আপনি কাটাচ্ছেন, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি যে নাজমুন নাহার এ পর্যন্ত 184টি দেশে ভ্রমণ করেছেন। সর্বশেষ তিনি বাহামা থেকে ফিরেছেন। এখন তিনি কোথায় আছেন? এই মুহূর্তে আমি ডেনমার্কে আছি। ডেনমার্ক তো আমি প্রায় 20 থেকে 25 বারের মতো আমার আসা যাওয়া পড়েছে, যেহেতু আমি ডেনমার্কের পাশে সুইডেনে আমি পড়াশোনা করেছি। এবং সুইডেনে যে ইউনিভার্সিটিতে আমি পড়েছি, সুইডেনের লুন ইউনিভার্সিটি, সেখান থেকে ডেনমার্কে আসতে মাত্র ট্রেনে 35 মিনিট লাগে সময়। তো ডেনমার্কে সবসময় আসা যাওয়া করতে হয়। আর এই অঞ্চলের যে সাউথ সাইড, যেটা সুইডেনের, এই অঞ্চলের যে এয়ারপোর্ট, এটা কিন্তু ডেনমার্ক দিয়েই সবাই ব্যবহার করে। অর্থাৎ সুইডেনের মানুষ এবং ডেনমার্কের মানুষই কিন্তু কোপেনহেগেন এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়া করে, যেটা সুইডেনের সাউথ অঞ্চল। তো সেই জন্য বহুবার আসা যাওয়া করা লেগেছে। আর ডেনমার্কে অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখেছি এবং বারবারই যখন আসি ততবারই ভালো লাগে এবং এখানে আমার অনেক বন্ধুরা আছে। এই যে 2000 সাল থেকে আপনার যে যাত্রাটা শুরু, ভ্রমণের যে যাত্রাটা, তো আপনি উৎসাহটা আসলে কিভাবে পেলেন? মানে আপনার এই ভ্রমণের পেছনে যে আপনাকে যে ভ্রমণ করতে হবে, এই জিনিসটা আসলে আপনি কেন মনে করেন? আসলে আমাদের জন্মটাই হয়েছে পৃথিবীতে আসা এবং পৃথিবীকে দেখার জন্য। অর্থাৎ আমরা তো আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা ভ্রমণ করতে এসেছি পৃথিবীতে। সেটা দেশ দেখার বাইরেও যে আমাদের যে জীবনটা, এটাও তো ভ্রমণের মতোই আমরা দেখছি, জীবনকে দেখছি। তো আমার কাছে মনে হয়েছে যে জীবনের যে মানে বা অর্থ, আমার যদি সুযোগ থাকে যে সৃষ্টির যে রহস্য, এটাকে দেখা। এবং আমি যে বাংলাদেশে জন্ম নিয়েছি এবং বাংলাদেশে নারীদের অনেক বাধা, অনেক সমস্যা, এবং সেই বাধা সমস্যাকে অতিক্রম করে, অর্থাৎ আমি এক একটি দেশে গিয়েছি, এক একটি দেওয়ালকে আমি ভেঙেছি। নারীর বাধাকে অতিক্রম করে অগ্রযাত্রায় যে ভূমিকা রাখা বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে, সেটা আমি করতে পেরেছি 184 দেশ পর্যন্ত। যেটা এক সময় 25 বছর আগে যখন আমি শুরু করেছি, তখন কিন্তু এতটা সহজ ছিল না। তা আমার বাবা খুবই একজন স্বপ্নবাজ, যে স্বপ্ন দেখানো সেরকম মানুষ ছিলেন, যে স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখতে দেখতে কিন্তু তুমি একদিন অনেক দূরে এগিয়ে যাবে। তোমার পথে যদি কেউ ঢিল মারে,
তারপরে কিন্তু তুমি সামনের পথে এগিয়ে যাবে। আর আমার দাদা 1926 থেকে 31 সালে আরবের অনেক জায়গায় উনি ভ্রমণ করেছেন। ওনার এই যে ভ্রমণটা, এটাও কিন্তু আমাকে উৎসাহিত করেছে। বাবা গল্পের মাঝে অনেক কথা বলতেন পৃথিবী নিয়ে এবং বিভিন্ন স্থান নিয়ে, সেগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। প্রতিটা অনুপ্রেরণা বাবা এবং দাদার গল্প থেকে, সেগুলো কিন্তু আমাকে উৎসাহিত করেছে। এছাড়া আমি প্রচুর বই পড়তাম। যখন আমি এগুলো তাদের মুখে শুনতাম, আমার বাবার মুখে সেই গল্পগুলো, তখন আমি নিজে নিজে সার্চ করতে থাকি। যখন আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, ওই সময়টায় আমি ম্যাপ নিয়ে গবেষণা করা এবং কোন অঞ্চলের সাথে কোন অঞ্চল লাগানো, পৃথিবীর কোন দেশের সাথে কোন দেশে কিভাবে যেতে হয়, সেই যে একটা আকাঙ্ক্ষা, গভীর একটা আকাঙ্ক্ষা আমার মনোজগতের মাঝে, কিন্তু সেটা খুব ছোটবেলা থেকে এটা আটকে গেছে। তো সেভাবে কিন্তু আমার অভিযাত্রা শুরু। কিন্তু বাংলাদেশ থেকে বেরিয়ে এসে 25 বছর আগে যে স্বপ্ন দেখেছি, সেটা এখান পর্যন্ত আসাটা অনেক কঠিন ছিল। এতটা সহজ ছিল না। ভয়ানক, মানে কষ্ট, সংগ্রাম, মৃত্যুমুখে পতিত হওয়া, সবকিছুর মাঝেই কিন্তু আমার এই যাত্রা সেই শুরু থেকে এখন পর্যন্ত হয়েছে। আচ্ছা, এমন কি কোনো অভিজ্ঞতা আছে আপনার যে ধরা যাক আপনি কোন একটা বিপদে পড়েছেন, বা এই যে আপনার যে অ্যাডভেঞ্চারময় একটা জীবন, সেখানে আপনি কোথাও একটা বাধা অনুভব করেছেন? আমি অসংখ্যবার মৃত্যুমুখে পতিত হয়েছি। সেটা আমি যখন গিনি কোরাকটির জঙ্গলে আটকা পড়েছি, সেটা প্রায় 2.5 দিন আমি খেতে পারিনি। যেটা ছিল মালি বর্ডারের কাছাকাছি, যেটা খুবই ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়েছি। রাত 3টার সময় গাড়ি বন্ধ হয়ে গেছে এবং সে গাড়ি বন্ধ হওয়ার ফলেও কিন্তু আমি কিন্তু থামিনি। কারণ আমার ভেতরে একটা সাহস ছিল যে অন্ধকারের ভিতরে কিন্তু অনেক সময় হেঁটে চলে যাওয়া যায়। জঙ্গলের ভিতরে আমি হেঁটে হেঁটে এক আদিবাসীর পাশে আমি 3.5 ঘন্টা হাঁটার পরে আশ্রয় নিয়েছি। এবং আমি অনেক সময় আমাকে গরুর কাঁচা মাংস খেয়ে থাকতে হয়েছে। অনেক সময় আহ জঙ্গলের ফল খেয়েছিলাম। যখন আমি তানজানিয়া থেকে জাম্বিয়া পর্যন্ত গিয়েছি, সেখানে 54 ঘন্টা জার্নি, কখনো 58 ঘন্টা, 60 ঘন্টা, এভাবে পৃথিবীর যে সমস্ত দেশ, ল্যান্ডলক দেশ, সেগুলো সবই কিন্তু আমি সড়ক পথে ভ্রমণ করেছি। আর যেই কান্ট্রিগুলো সমুদ্রের মধ্যে, সেগুলো শুধু বোটে করে, কখনো ফ্লাই করে আমি ট্রাভেল করেছি। তো এভাবে আমার যেহেতু যাত্রা করেছি আমি বেশিরভাগ দেশ সড়ক পথে, তো যেতে যেতে মৃত্যুমুখী অনেক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। উগান্ডা থেকে রুয়ান্ডা যাওয়ার পথে আমি খুবই ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছি। সেখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে বেঁচে গেছি। তারপর কিরগিজস্তানে আলারচা মাউন্টেন থেকে আমি পড়ে গিয়ে বুনো গাছের সাথে আমি ঝুলেছিলাম। সেখানে আমার ফেলো ট্রাভেলার তারা আমাকে বাঁচিয়েছে। এছাড়া রিসেন্ট যে ট্রাভেল গুলো ছিল, স্পেশালি আমি ভেনিজুয়েলা যখন আমি গিয়েছি, সেটা খুবই ভয়ানক পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয়েছে। সেখানে কিন্তু প্রত্যেক 5-10 কিলোমিটার পর পর ওই ইন্টারনাল যে কান্ট্রিগুলো, সেখানে অনেক পুলিশ চেকপোস্ট থাকে এবং তারা চেক করে। তারা খুবই কোনো টুরিস্টকে তারা ঢুকতে দেয় না। 1 সপ্তাহ টুরিস্টদের জন্য ভিসা অন অ্যারাইভাল থাকে, কিংবা আবার অন্য সপ্তাহ ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। এই ধরনের নানা জটিলতার মাঝেই কিন্তু আমি কলম্বিয়ার খুবই ছোট্ট একটা টাউন ছিল, একদম বর্ডারের কাছাকাছি, সিমন বলিভার ইন্টারন্যাশনাল বর্ডারের কাছাকাছি, সেখানে আমি অবস্থান করেছি। এবং সেখান থেকে আমি 1 মাস পরে তারপর আমি ভেনেজুয়েলাতে আমি ঢুকেছি। তো ভেনেজুয়েলা এত বিউটিফুল, রিসোর্সফুল একটা কান্ট্রি, কিন্তু এত কঠিন ছিল। এই কঠিনের মাঝেও কিন্তু আমি 17টা শহর আমি ঘুরেছি। এবং আমাকে সবাই বলেছে যে আমাকে পুলিশ অ্যাটাক করতে পারে, নানা ধরনের অসুবিধা হতে পারে, সমস্ত, এবং কিডন্যাপিং জোনগুলো আমি অতিক্রম করেছি। সবকিছুর মাঝে মনে হচ্ছে কোনো একটা শ্যাডো কিংবা আল্লাহর মানে অসীম ইচ্ছের কারণে আমি সেই কঠিন পথগুলো, যেটা আন্দিজ পর্বতমালার কোল ঘেঁষে ঘেঁষে যে শহরগুলো আছে, সেগুলো আমি একটার পর একটা অতিক্রম করতে করতে আমি ভেনেজুয়েলা প্রায় অনেক অংশ আমি ট্রাভেল করতে পেরেছি। বিশ্বের প্রায় মোটামুটি সকল সৌন্দর্যই আপনার দেখে ফেলা হয়েছে। পৃথিবী তো আসলে অনেক বড়। সকল সৌন্দর্য, বিশেষ বিশেষ যে জায়গাগুলো, সেগুলো সবই আমার দেখা হয়েছে 184 দেশ পর্যন্ত। এবং বাকি যে দেশগুলো আছে, সেগুলো আমি ট্রাভেল করবো ইনশাল্লাহ। এই যে আপনি বিভিন্ন দেশে যখন যান ট্রাভেল করতে, তখন আপনার কি বার্তা থাকে, যে আপনি ওই দেশগুলোর কাছে আসলে কি বার্তা পৌঁছাতে চান? আমি সেভ দ্য প্ল্যানেট, নো ওয়ার অনলি পিস, সেই দুটো বার্তা আমি নিয়ে যাই। আরেকটি বার্তা আছে, সেটা হচ্ছে স্টপ চাইল্ড ম্যারেজ। আমি যখনই যাই কোনো দেশে, তখন আমি লাল সবুজের পতাকার পাশাপাশি আমি এই বার্তাগুলো আমি তুলে ধরি। বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন আমার ইনভাইটেশন থাকে, সেখানে আমি অ্যাটেন্ড করি। কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যখন আমাকে বলে যে তুমি আমাদের ছেলেমেয়েদেরকে কিছু কথা শুনিয়ে যাও, তখন তাদের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি এবং সেখানে আমি চেষ্টা করি সেটাকে স্প্রেড করার জন্য। স্পেশালি
একটা দেশে যাওয়া, অর্থাৎ আমি বাংলাদেশি একজন মানুষ, আমি লাল সবুজের পতাকা ওই দেশের সুন্দর কোনো স্থানে আমি সেটা তুলে ধরছি। তো এটা একটা ব্রিজ, একটা কান্ট্রির সাথে আর একটা ব্রিজ, ওই দেশের সুন্দর একটা স্থান এবং লাল সবুজের পতাকা সাথে বিশ্বের যে বার্তা যে সেভ দ্য প্ল্যানেট। আমাদের পৃথিবীর কিন্তু অনেক জায়গায় গ্লেশিয়ার গলে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কিন্তু প্রচুর মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার কিন্তু ইউরোপে প্রচন্ড গরম পড়েছে এবং অনেক মানুষ মারা গেছে। এগুলো কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর ফল কিন্তু। এবং আইসল্যান্ডে আমি যখন গিয়েছি আমি দেখেছি যে আইসবার্গ গলে গেছে এবং নানা নানা অঞ্চলের মধ্যে আপনা আপনি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই যে প্রকৃতি যে অ্যাকচুয়ালি বিরূপ প্রক্রিয়া ধারণ করছে, তার যে নিজস্ব রূপ থেকে ভিন্ন রূপ ধারণ করছে, এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর ফলে হচ্ছে। সো আমরা যদি প্রচুর গাছ লাগাই, গাছপালা না কেটে ফেলি এবং আমরা যদি পরিবেশকে সংরক্ষণ করি, প্লাস্টিক যেখানে সেখানে না ফেলি, এবং যে কলকারখানা ধোয়া হচ্ছে বা জনজীবন বিচ্ছিন্ন হচ্ছে, মানুষের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে কন্ট্রোলে আনার জন্য মানে এখন হচ্ছে আমাদের পৃথিবীকে বাঁচাতে হবে। এবং সেই বাঁচানোর জন্যই আমি পৃথিবী ভ্রমণ করছি। এটা আমার দায়িত্ব যে পৃথিবী ভ্রমণের পাশাপাশি আমি মানুষকে পৌঁছে দিচ্ছি যে বার্তাগুলো আমি স্প্রেড করছি যেন পৃথিবীকে রক্ষা করা হয়। আপনার এই কাজের জন্য আমি যদি ভুল না করে থাকি, আপনি টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড পেয়েছেন, যে অ্যাওয়ার্ডটা আসলে মিখাইল গর্বাচেভ, নেলসন ম্যান্ডেলার মতো, মাদার তেরেসার মতো আসলে মানুষরা পর্যন্ত পেয়েছেন। এটা আপনার কাছে আসলে কেমন ফিল হয়, কেমন লাগে এই জিনিসটা, অনুভূতিটা কেমন? আমার এখনো মনে পড়ে যখন আমি পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড পেয়েছি, তখন আমি তার কিছুদিন আগে কিন্তু আমি অ্যাটাক হয়েছি গুয়াতেমালাতে। এবং তখন আমার মনে হয়েছে যে এই যে লাল সবুজের পতাকা নিয়ে যাচ্ছি বা শান্তির বার্তা নিয়ে যাচ্ছি সারা পৃথিবীতে, এবং পৃথিবীতে ভ্রমণ করছি, পৃথিবীকে দেখছি, একজন নারী হিসেবে যে বাধার যে দেওয়াল ভাঙছি বা অন্য মানুষ আমাকে দেখে উৎসাহিত হচ্ছে, এটি আমার প্রাপ্তি, যে আমার প্রাপ্তির স্বীকৃতি। এবং সেটা যে আমার কষ্টের পরে, মৃত্যুমুখী পতিত হওয়ার পরে, ছিনতাইকারীর কবলে পড়েছি, গুলির মুখোমুখি হয়েছি, খেতে পারিনি অনেক সময়, সকল কষ্টের মাঝে যে পৃথিবীকে দেখছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। কিন্তু যে অ্যাওয়ার্ড গুলো পাচ্ছি, এটা শুধু আমার স্বীকৃতি নয়, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় স্বীকৃতি। যখন পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয় আমেরিকাতে, সেখানে 10 জন আমেরিকান নারী শাড়ি পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছেন। সেটা আমাকে দেওয়ার সময় সেটা আমার কাছে, আমার চোখে পানি চলে এসেছে যে তারা একটা বিশাল প্রস্তুতি নিয়েছে, জাতীয় সঙ্গীত তারা গেয়েছেন। সেই আমেরিকান নারীরা আমার সেই অ্যাওয়ার্ড সিরিমনিতে, সেটা আমার জন্য বিশাল বড় একটা আনন্দের ছিল। আমার কাছে খুবই ভালো লাগা দিয়েছে যে এটা আমার কাছে একটা, প্রত্যেকটা অ্যাওয়ার্ড আমার কাছে একটা এনার্জি, যে আমার এগিয়ে যাওয়ার এনার্জি। যদিও এই পৃথিবীকে দেখা, বিশাল বড় পৃথিবীকে দেখা, সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। আপনার ইভ্যালুয়েশনটা কেমন আসলে, যে বাংলাদেশ কি আসলে আটকে আছে কোথাও, নাকি মানে বাংলাদেশ আসলে যদি আটকে থাকে তাহলে কোথায় ঠিক আটকে আছে? আমি সবসময় বলি যে পুরো পৃথিবীটাই আমার জন্য একটা দেশ, কারণ আমরা কিন্তু একই আকাশের নিচে বসবাস করছি, একই পানি, একই বাতাস, সবই কিন্তু পাচ্ছি আমরা। অর্থাৎ এটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমি সবসময় ফিল করি আমি একজন গ্লোবাল সিটিজেন। আমার সকল দেশই আমার, সকল জাতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে আমি। এবং এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে মানুষে কোনো রক্তক্ষরণ যেন না হয়। কারণ এক সময়, খুবই অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি, আবার চলে যাব। অর্থাৎ এই পৃথিবীকে যেন আমরা ভালো রাখতে পারি, এই পৃথিবীকে যেন আমরা মানবিক একটা পৃথিবী হিসেবে গড়ে তুলতে পারি, সেই চিন্তা যখন আমাদের হবে, তখন কিন্তু আর কোনো বাধা তৈরি থাকবে না। আর যদি কম্পেয়ার করা যায়, সেটা পৃথিবীর অনেক দেশই সুন্দর, আবার পৃথিবীর প্রতিটা দেশও সুন্দর। বাংলাদেশ আমার মাতৃভূমি, এটা আমার সবচেয়ে বড়, যে বাংলাদেশের মাটিতে আমি জন্ম নিয়েছি, সেটা আমার একটা অনুভূতি। সেই অনুভূতিকে আমি কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবো না। অর্থাৎ এটা আমার একটা যে মাটির ছায়াতলে আমি জন্ম নিয়েছি বা যে মাটির মাঝে আমার জন্ম হয়েছে, সেই মাটি সবসময় আমাকে টানে। পৃথিবী যেখানে থাকি, বারবার মনে হয় যে আমি কয়েকটা দেশ যখন আমি ট্রাভেল করি, তখন আমি দেশে চলে যাই এবং দেশে মা মাতৃভূমির সে ছায়াতলে আমি থাকি। আর বাংলাদেশ পিছিয়ে আছে সেটা আমি বলতে চাই না, বাংলাদেশ এগিয়ে গেছে, কিন্তু আবার কোনো কোনো জায়গায় আমরা স্টাক হয়েছে আছি। সেখানে আমাদের অনেক ধরনের প্রবলেম আমাদের রয়েছে। নারীরা অনেক জায়গায় এগিয়েছে, আবার অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়ে আছে।
আমাদের নেগেটিভ যে মেন্টালিটি সেটাকে অতিক্রম করতে হবে, আমাদের সবকিছুতে পজিটিভ থাকতে হবে। পৃথিবীর অনেক জায়গায় যখন আমি গিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে, যেমন বেলিজ ছোট্ট একটা দেশ, এবং সেটা খুবই ছোট একটা দেশ, ওদের ইকোনমির বেশিরভাগ অংশই কিন্তু ট্যুরিজম থেকে আসে, কারণ তারা ছোট্ট একটা জিনিসকেও, ছোট্ট একটা দ্বীপকে তারা এত সুন্দর করে টুরিস্টিক করে রেখেছে যে সেখান থেকে তাদের বিশাল বড় একটা ইনকাম আসছে, এবং সেটা দিয়ে সেখানকার স্থানীয় লোকজন কিন্তু সার্ভাইভ করছে, ইকোনমিক্যাল কন্ট্রিবিউট হচ্ছে একটা দেশের মধ্যে। তো সেভাবে যদি আমাদের দেশকে যদি সিকিউর করে তোলা হয় টুরিস্টদের জন্য, তখন কিন্তু অনেক টুরিস্ট আসবে। আমাদের দেশে অনেক অগণিত অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, রাঙ্গামাটি রিসর্ট, তারপর বান্দরবন থেকে শুরু করে আমাদের দেশে প্রত্যেকটা অঞ্চলের মধ্যে আমাদের যে সংস্কৃতি বা কালচার রয়েছে, এটাকে খুব ভালোভাবে যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, এবং সরকার যদি এটার উদ্যোগ নেয় খুব ভালোভাবে, এবং টুরিস্টদেরকে আসার জন্য খুব গ্রেট একটা ইনিশিয়েটিভ নেয়, এবং সবচেয়ে সিকিউর এবং পরিচ্ছন্ন রাখা হয়। আমাদের তো পরিবেশ খুবই, বাংলাদেশে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু অনেক নোংরা, অপরিচ্ছন্ন, এবং সেই অপরিচ্ছন্নতা এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা যদি প্লাস্টিক ময়লা যেখানে সেখানে না ফেলি এবং এটাকে একটা অর্গানাইজ করি, প্রত্যেকটা দেশের মানুষকে সচেতন করে তোলা হয় যে ময়লা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফেলার জন্য ব্যবস্থা করা হয়, এবং ময়লা যেখানে সেখানে ফেলা যাবে না। এবং এটা শুধু মানুষ না, এটা স্কুলে বাচ্চাদেরকে যে নৈতিক শিক্ষা দেওয়া, কারণ একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয় তখন কিন্তু সে তাকে যেটা শেখানো হবে স্কুলে সেটাই কিন্তু তার ব্রেনের মধ্যে আজীবন কিন্তু থেকে যাবে। এবং এটা যখন একটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে নিয়ে আসা হবে, তখন কিন্তু মানুষ আরো শক্ত হবে যে না, আমাকে ময়লা কিন্তু এখানেই ফেলতে হবে, নতুবা আমার জরিমানা হবে, বা এটা অন্য মানুষ দেখবে, খারাপ ভাববে। এই যে তার ভেতরে যে এই ধরনের একটা অনুভূতি আসবে, তখনই কিন্তু সে একটা যেমন নিজের দেশের জন্য ভালো হবে, পরিবেশ রক্ষা হবে, টুরিস্টও কিন্তু আসবে। আমরা শুধু ট্যুরিস্টদেরকে সম্ভবত আনতে পারি না, তারা হয়তো আসতে চায়। বাংলাদেশ এত সুন্দর, এত শান্ত একটা দেশ, যে এত বড় সমুদ্র সৈকত আছে, আমাদের সুন্দরবন আছে, আমাদের খাবার দাবার অনেক ভালো, আমাদের আমাদের অনেক ধরনের মানুষ কিন্তু অনেক ধরনের খাবার খায় বা বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে, যেটা পৃথিবীর অনেক অঞ্চলে আমি দেখেছি যে মানুষ একবেলা খেয়ে থাকে। আফ্রিকার অনেক জায়গায়, যেমন আমি আফ্রিকাতে কিন্তু 3 মাস সিদ্ধ কচুর ছড়া আমি খেয়েছিলাম। তারপরে আলু যে আছে, যেটা ইয়াম আলু, তারপর প্লান্টেইন, এরপরে ড্রাই ব্যানানা, এই ধরনের জিনিসগুলো কিন্তু মানুষ খেয়ে থাকে। বা অনেকে অনেক জায়গার মধ্যে, অনেক দেশের মধ্যে, যখন আমি গিনি কোনাক্রি, গিনি বিসাও, তারপরে ওই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু মানুষ সিরালিয়ন মানুষ নাস্তা করে না, তারা একবেলা খেয়ে থাকে, বা রাতে হয়তো কিছু একটা খেলো, না খেলে নেই। এই যে তাদের জীবনের যে, আমাদের যেরকম আমাদের দেশে কিন্তু অনেক ধরনের পিঠা বানানো হয়, আমাদের দেশের মানুষ প্রচুর খুব খাদ্য বিলাসী, এই যে খাবার, এটাও কিন্তু একটা কালচার এন্ড ট্রেডিশন। এটাও কিন্তু যখন যারা আমাদের দেশে এসেছে তারা কিন্তু দেখেছে এবং সেটার কিন্তু প্রশংসা করেছে। পৃথিবীর কোনো দেশে গেলে আমাদের দেশের মানুষ আমাদের দেশকে ভাবে যে বন্যা কবলিত একটা দেশ এবং অনেক গরিব। আসলে কিন্তু আমরা তো তা নয়। যখন কোনো মানুষ আমাদের দেশে আসে তখন কিন্তু মানুষ দেখতে পায়। আর পলিটিক্যাল যে ইনস্ট্যাবিলিটি, এটা আমার মনে হয় যে আমাদেরকে কিছুটা পিছিয়েছে। যেটা যেটা আমাদের জন্য কিন্তু কাম্য নয়। একটা ইয়াং জেনারেশন, তারা কিন্তু গবেষণার মধ্যে তাদের ব্রেনকে নিয়োগ করবে, তারা কিন্তু মানে অন্যায়ের প্রতিবাদ করবে, ঠিক আছে, কিন্তু সেটা যেন এক্সট্রিম পর্যায়ে না হয়। সেটা এক্সট্রিম পর্যায়ে যে আমি তো মনে করি যে যদি গবেষণায় যদি আমাদের বাংলাদেশ এগিয়ে যায় এবং ব্যবসা বাণিজ্য করবে, গবেষণা করবে, মানুষ তাদের নিজস্ব জীবনের দিকে মনোযোগ দিবে, মানবিক হবে, আক্রমণাত্মক হবে না, তখনই কিন্তু আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে। শেষের দিকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে যারা ভ্রমণ করেন এবং যারা ভ্রমণ করেন না, তাদের মধ্যে আসলে পার্থক্যটাকে আপনি কিভাবে দেখেন? ভ্রমণ যারা করে না, আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু মনে মনে ভ্রমণ করে। যে করে না সেও কিন্তু ভ্রমণ করে। আর এখানে যারা ভ্রমণ করে রিয়েলি, তাদের কিন্তু অনেক ধরনের বাস্তবিক যে জ্ঞান সেটা অর্জন হয়। আর ভ্রমণ না করলেও তারা কিন্তু কোথাও না কোথাও ভ্রমণ করছে, প্রতিদিন বাইরে যাচ্ছে, প্রকৃতি দেখছে। আর যারা একদম ঘরে বসে থাকে তাদেরকে আমি বলবো যে ভ্রমণ করার জন্য, কারণ ভ্রমণ মানুষের ব্রেনকে ঠিক রাখে, ভ্রমণ মানুষের ফিজিক্যাল এক্সারসাইজ হয়, ভ্রমণের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে, অজানাকে দেখা, যে বিশালতা সেটার মাঝে নিজেকে নিয়োজিত করতে পারে। আমি যেমন ভ্রমণের মাঝে আমি অনেক কিছু জেনেছি, অজানাকে জেনেছি। 1 ঘন্টা পরে কি হবে আমি জানতাম না, তারপর হচ্ছে কিন্তু মানুষ আমাকে হেল্প করছে। পৃথিবীর মানুষ কিন্তু অনেক মানবিক,
পৃথিবীর মানুষ কিন্তু মানুষকে হেল্প করে। কিছু কিছু মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ কিন্তু পৃথিবীর খুবই ভালো। অর্থাৎ আমি যখন ভ্রমণ করব তখন আমি মানবিকতা শিখবো। আমি আমার ভিতরে যে ন্যারো যে মাইন্ডেড মেন্টালিটি সেটা কিন্তু থাকবে না। ভ্রমণের মাধ্যমে কিন্তু মানুষের জ্ঞান চর্চা হয়। একটা জিনিস আমি বইতে পড়ছি আর সেই জিনিস আমি বাস্তবে দেখছি, সেটা কিন্তু দুটোই কিন্তু টোটালি ডিফারেন্ট। সো ভ্রমণের মাঝে মানুষের জ্ঞান অর্জন, ডেফিনেটলি বাস্তবিক জ্ঞান অর্জন হয়, এবং সেটার মাধ্যমে সে নিজেকে যেমন ভালোবাসতে পারে, তেমনি তার প্রতিবেশী দেশকে ভালোবাসতে পারে, পৃথিবীর মানুষকে ভালোবাসতে পারে। কখনো কারোর প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ হবে না, কারণ সবকিছুর জাতি, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে তার যে চিন্তা, সেই চিন্তাই কিন্তু ভ্রমণের মাধ্যমে চলে আসে মানুষের ভেতরে। অসংখ্য ধন্যবাদ আপা। আমরা আসলে এমন বোধ করছি যে প্রায় পুরো পৃথিবীর যে একটা যে চোখ দুটো প্রায় পুরো পৃথিবী দেখেছে, সেই চোখ দুটোর দৃষ্টিপাত আজকের সময়ের আলোতে হলো। এতে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আশা করি ভবিষ্যতে আপনার সঙ্গে আমাদের আরো কথা হবে, আরো আলাপ হবে, আরো গল্প হবে। আপনার ভ্রমণের নতুন নতুন কথা, নতুন নতুন অভিজ্ঞতা আমরা শুনবো। ভালো থাকবেন। আর যারা নতুন ভ্রমণ করতে চান, বা যারা বিশেষ করে নারীরা, তারা হয়তো খুব দূরে যেতে চান না, বা আটকে যান কোথাও একটা, হয়তো পরিবারের কাছে নয়, সমাজের কাছে, আপনি তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান? সবকিছু ইচ্ছে শক্তি, ইচ্ছে করলে কিন্তু অনেক কিছু করা যায়। কারণ আমাদের ব্রেনের মধ্যে আমরা যা সেট আপ করবো সেটাই কিন্তু সেট আপ হবে। যে আমি একটা দেশে ভ্রমণ করব, তাহলে ভ্রমণ করার জন্য আমার পয়সা উপার্জন করতে হবে। তো সেটার জন্য সে পরিশ্রম করবে, টাকা উপার্জন করবে। সেই টাকাকে সে কোথায় খরচ করবে, সে কি স্বর্ণ গহনা কিনবে নাকি সে ভ্রমণ করবে, এটা সে ডিসাইড করবে। অর্থাৎ সবকিছুর জন্যই কিন্তু তার সবকিছুর জন্য তার ইচ্ছে শক্তি। কোনো মানুষের যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে কিন্তু সে সেটা পূরণ করতে পারবে। আর ভ্রমণের জন্য কেউ, সেটা ছেলে হোক মেয়ে হোক, যে কোনো কেউ যদি পৃথিবী দেখতে চায়, ভ্রমণ করতে চায়, তাকে ছোট ছোট ইনিশিয়েটিভ নিয়ে আস্তে আস্তে করে তাকে রওনা দিতে হবে পিছনে ব্যাকপ্যাক নিয়ে, এবং ম্যাপের উপর পড়াশোনা করতে হবে। ছোট্ট একটা ব্যাকপ্যাক নিতে হবে, উপার্জন করতে হবে। উপার্জনের মাধ্যমে পয়সা অন্যদিকে খরচ না করে সেই পয়সাকে সেভ করে সেটা ট্রাভেল করতে হবে। আমি যেমন বাই রোডে ট্রাভেল করেছি খরচ কমানোর জন্য, এভাবে বাই রোডে সে ট্রাভেল করতে পারে।